আমরা আজকে তিনটা বিখ্যাত কবিতা আলোচনা করব। একটা হলো গিয়া ওয়ার্ডসওয়ার্থের কবিতা। ওয়ার্ডসওয়ার্থের আমরা আজকে তিনটা বিখ্যাত কবিতা আলোচনা করব। একটা হলো ওয়ার্ডসওয়ার্থের কবিতা, তারপরে ম্যাথু আর্নল্ডের কবিতা, আর একটা হলো ইকবালের কবিতা। তো এখানে ওয়ার্ডসওয়ার্থের কবিতাটার নাম হলো গিয়া লন্ডন 1802। আর তারপরে আলোচনা করব তারপর আলোচনা করব ম্যাথু আর্নল্ডের মেমোরিয়াল ভার্সেস। আর তারপরে আলোচনা করব ইকবালের মার্চ 1907 বা 1907, মার্চ 1907-এর বসন্তকাল নিয়ে ইকবালের অতি বিখ্যাত কবিতা আছে। তিনটাই অতি বিখ্যাত কবিতা, এবং তিনটা অতি বিখ্যাত কবিতা প্যারালালি আলোচনা করে আমরা দেখাবো যে কালের পরিক্রমায় কবিতার কী বিবর্তন হচ্ছে এবং সভ্যতা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এখন আমরা দেখি যে মিল্টনের যে কবিতাটা, খুব নামকরা কবিতা, মিল্টনের কবিতাটা হলো গিয়া মিল্টনের যে কবিতাটা সেটা হলো গিয়া লন্ডন 1902। তো লন্ডন 1802। তাহলে এই আগে একটু এটা বলে 1802 সালটা কেমন ছিল। 1802 সালে একটা কোয়ালিশন মিলেও নেপোলিয়ানের যে ফ্রান্স তখনও এম্পারার হননি, কিন্তু ফ্রান্সের ফার্স্ট কনসাল তিনি। তো নেপোলিয়ান কী করতেছে, ফরাসি বিপ্লবের যে অরাজকতা সেইগুলা ঝেড়ে ফেলে দিয়ে ফ্রান্সকে এক শক্তিশালী রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের অধিকার রাষ্ট্র, ফ্রিডম অফ স্পিচ, সাম্যমতির স্বাধীনতা, সব কিছুর চ্যাম্পিয়ন বানাচ্ছেন কে? নেপোলিয়ান। তা নেপোলিয়ানকে সবাই একসাথে ইউরোপের একটা কোয়ালিশন বানাইছে যে নেপোলিয়ানকে ধরতে হবে, নেপোলিয়ানকে পরাজিত করতে হবে, নাইলে ফ্রান্স ইউরোপের টপ হয়ে যাবে। কে ব্রিটেন, অস্ট্রিয়া তখন একটা সুপার পাওয়ার। ব্রিটেন, অস্ট্রিয়া, কনস্টান্টিনোপল মানে এটা অটোমান এম্পায়ার, তার পর্তুগাল, তারপরে এইসব মানে বেশ কয়েকটা একসাথে সেই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধ করে তার পরাস্ত হয়েছে। তো এইখানে ইংল্যান্ড বুঝতে পারতেছে যে ইংল্যান্ড কিন্তু আর সেই সমরশক্তি বা বিদ্যা বুদ্ধিতে চ্যাম্পিয়ন নাই পৃথিবীর। শেক্সপিয়ার পরে যে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল, মিল্টনের সময় যে গোটা ইউরোপের রাজা হয়ে উঠছিল। যেমন মিল্টনের একটা কথা আছে যে ইংল্যান্ড এখন ভাবছে কোন দেশ দখল করবে। যেমন ওই সময়টা কিন্তু 1802-তে কিন্তু ইন্ডিয়াতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার চলছে, কিন্তু ইউরোপের একটা যুদ্ধ তারা হেরে বসে এবং ফ্রান্স সে যুদ্ধে যেতে, সেটা হলো 1802 সালে নেপোলিয়ান যুদ্ধে যেতে। নেপোলিয়ান তখন একাই ফ্রান্সেরই না, মানে রেভলিউশনারি যে ফ্রান্স, সে ফ্রান্স জয়লাভ করে, প্রায় মানে বিপ্লবী ফ্রান্স। তখন আমরা দেখি কবিতাগুলো একটু আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না যে কবিতাটার সময় কীভাবে কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। তিনটে অতি বিখ্যাত কবিতা এবং তার মধ্যে তিনটেই কিন্তু সময়ের নামকরণটাও সময় দিয়ে। একটার নাম হলো লন্ডন 1802, 1802। আরেকটার নাম হলো মেমোরিয়াল ভার্সাস, মানে স্মরণিকা পদ্য বলি, যে পদ্যগুলো স্মরণ করছে, মেমোরিয়াল। আর তারপরে আমরা আরেকটা কবিতা, সেটা ইকবালের, সেটা হলো গিয়া মার্চ 1907। তাহলে মার্চ 1907, তাহলে মার্চ 1907। এটা মানে এখানে আমরা প্রায় 100 বছর ডিউরেশন ধরে আলোচনা করব, কারণ একটা হলো 1902 থেকে 1907 পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে 1907-এ কী হয়েছিল? 1907-এ প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে। জার্মানি তার সমরশক্তি, বিশেষ করে নৌবাহিনীকে প্রচণ্ডভাবে এগিয়ে নিচ্ছে এবং এর পিছনে আছে আমেরিকার কিছুটা হাত। আমেরিকাও চাচ্ছে যে গোটা বিশ্ব অ্যাফেয়ারে আমেরিকা এবং জার্মানি, এই দুটো দেশ ব্রিটিশ আধিপত্য মানতে চাচ্ছে না। তো 1907-এ জার্মানরা ডিসিশন নেয় যে তারা ইংল্যান্ডের মতো সুপিরিয়র নেভাল পাওয়ার বানাবে, নেভাল পাওয়ার বানাবে, মানে নৌশক্তিতে জার্মানি পৃথিবীর টপ হয়ে উঠবে। তাহলে এটাতে ইংল্যান্ডে তো ভয় পেল কেন? কারণ পৃথিবীতে তখন ইসের যে শক্তি, জ্ঞান বিজ্ঞানের শক্তিটা জার্মানি নিয়ে গেছে, ইংল্যান্ডের হাতে আর নাই। আর গোটা ভারতবর্ষ তারা শাসন করতে হচ্ছে বিজ্ঞানের শক্তি দিয়ে, কিন্তু বিজ্ঞানে টপ হয়ে গেছে জার্মানি। যেমন ব্যারনেটি বলতেছেন, জার্মান জেনারেল, তিনি বলতেছেন যে
ইংল্যান্ড যত মানে জার্মানি যত সায়েন্টিফিক বই রপ্তানি করে, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা এবং ফ্রান্স মিলেও এত সায়েন্টিফিক বই পৃথিবীতে রপ্তানি করে না। তাহলে কি জার্মানি হয়ে গেছে পৃথিবীর বিজ্ঞানের টপ। তখন আমরা দেখি যে ওই কবিতাগুলা, 3টা কবিতায় একটু আলোচনা করলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে বিষয়টা কি। মিল্টন, দাউ শুডস বি লিভিং অ্যাট দিস টাইম। মিল্টন, তোমার এই সময় বেঁচে থাকা উচিত ছিল। ইংল্যান্ড হ্যাড নিড দি, ইংল্যান্ডকে তোমার প্রয়োজন, মানে ইংল্যান্ডের জন্য তোমার প্রয়োজন, ইংল্যান্ড তোমাকে আশা করতেছে। ইংল্যান্ড তো চিন্তা অনেক আগে মারা গেছে। মিল্টন লিখছেন কি, প্যারাডাইস লস্ট। শি ইজ এ ফেন অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার। সে এখন একটা বদ্ধ পানির জলাশয় হয়ে গেছে। স্ট্যাগন্যান্ট মানে বদ্ধ, আর ফেন মানে জলাশয়, বিল, খাল, একটা ছোট্ট একটা এই মার্শল্যান্ড, একটা ডোবা যেটাকে বলে, সেটা বদ্ধ পানির ডোবা হয়ে গেছে। ওয়াল্টার শোর্ড পেন, তাহলে ওয়াল্টার শোর্ড পেন, তো ওয়াল্টার মানে কি, যে পূজার বেদি। ওয়াল্টার শোর্ড হলো কি তরবারি, আর পেন কি বুদ্ধিবৃত্তি, লেখার যে উপকরণ পেন। তাহলে ধর্ম, ওয়াল্টার বলতে এখানে সে ধর্মকে বোঝাচ্ছে, শোর্ড বলতে তার সামরিক শক্তি, এবং পেন বলতে তার বুদ্ধিবৃত্তি। 3টাই কী হয়েছে, স্ট্যাগন্যান্ট ওয়াটার হয়ে গেছে। ফায়ার সাইড মানে যে একটা জাতির যে ভিতরের উত্তাপ, সেই উত্তাপটা নষ্ট হয়ে গেছে। যেমন ইকবাল একটা কবিতাই আছে যে দিল মে সোজ নেই কালবে এহসাস নেই, মোহব্বত কা পায়গাম তুঝে কুছ ভি পাস নেই, মোহাম্মদ কা পায়গাম তুঝে কুছ ভি পাস নেই। হৃদয়ে নাই উত্তাপ, আর কলিজায় নাই তার দহন, মোহাম্মদের কথা তোমার কিছুই নাই স্মরণ। তাহলে এখানে বলছে যে মানে মুসলমানদের হৃদয়ে মোহাম্মদের বাণী আর আগুন ঝরাচ্ছে না। তো এটা ইকবাল বলেছিলেন অনেক পরে, কিন্তু তার আগেই বলতেছেন, কে বলতেছেন, এই হোয়াটসঅ্যাপ বলতেছেন যে তার ফায়ার সাইডগুলা স্তিমিত হয়ে গেছে, ভিতরের অগ্নিগুলা নির্বাপিত হয়ে গেছে। তাহলে ভিতরের অগ্নি কার আছে এখন, তাহলে রেভলিউশনারি ফ্রান্সের আছে, কারণ ফ্রান্সের সাথে সবগুলো মিলেও ইংল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল এরা মিলেও কিন্তু ইংল্যান্ডের রেভলিউশনারি ফ্রান্সের সাথে পারতেছে না। হিরোইক ওয়েলথ অফ হল অ্যান্ড বাওয়ার, তাহলে কী হচ্ছে যে হিরোইক ওয়েলথ অফ হল অফ, তাহলে যেসব বীরত্বপূর্ণ কাজগুলো করেছিল এবং তার যে কর্মী বাহিনীর যে বিরাট কাজ, সেগুলোকে সব আর নাই। হ্যাভ ফর্টিফাইড দ্যার এনসিয়েন্ট ইংলিশ ডাওয়ার, তাহলে ইংলিশ যে কর্মী বাহিনীর যে পুরনো ইংলিশ বাহিনীর যে কর্মী বাহিনীর যে কাজগুলো সব পরিত্যাগ করেছে, আর ইনওয়ার্ড হ্যাপিনেসও তারা পরিত্যাগ করেছে। তাহলে এই ভিতরের উত্তাপনায় ভিতরের শান্তিও নাই। পরবর্তীতে আমরা দেখব যে বলিউডে একটা গান হয়েছে যে ওয়েসে তো হামকো সারা সুকুন হ্যাঁ ফির ভি যে দিল হ্যাঁ, ওয়েসে তো হামকো সারা সুকুন হ্যাঁ ফির ভি যে দিল হ্যাঁ ইসকো জুনুন হ্যাঁ। যদিও আমাদের হৃদয়ে প্রচণ্ড শান্তি, কিন্তু আমাদের হৃদয়ে প্রচণ্ড উদ্দীপনাও আছে। এটা বলিউডের একটা গান, ওম শান্তি মুভির গান, আপনারা শুনে দেখতে পান। উই আর সেলফিশ, তাহলে আমরা কি সেলফিশ, মানুষ স্বার্থপর। কী জন্য এটা হলো তার ব্যাখ্যাটা তিনি দিচ্ছেন। ইউ আর সেলফিশ, রাইজ আপ অ্যাগেইন অ্যান্ড গিভ আস ম্যানার, ভার্চু, ফ্রিডম অ্যান্ড পাওয়ার। তাহলে এখন বলতেছে তোমরা আবার জেগে ওঠো এবং কী দাও, ম্যানার, ভার্চু, ব্যবহার দাও, ম্যানার, ভার্চু মানে গুণাবলী, স্বাধীনতা এবং ক্ষমতা, এই 4টে জিনিস দাও। দাও শুড thy soul was like a তাহলে এইখানে বলতেছে যে 4টা জিনিসকে মিল্টনের কাছে আশা করছে কে, ওয়ার্ডসওয়ার্থ। একটা হলো গিয়ে ম্যানার, ভার্চু, ফ্রিডম এবং পাওয়ার, ব্যবহার, গুণাবলী আর স্বাধীনতা এবং ক্ষমতা। এই 4টা জিনিস কার দরকার, ইংল্যান্ডের দরকার, এবং কে দিবে, মিল্টন দিবে। তাহলে এখানে আমরা দেখব যে এই যে কবিতাটা, এই কবিতাটাতে প্রচণ্ডভাবেই এবং বলতেছে এখানে যে দাউ সাউল ওয়াজ লাইক এ স্টার, তোমার কী হয়েছে, তোমার হৃদয়টা ছিল একটা তারার মতো। যেমন পরবর্তী রবীন্দ্রনাথ একটা গান লিখেছেন, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুব তাহারা, এই সমুদ্রে আরও কভু হব না পথ তাহারা। তো কারণ
আগে তো এত ছিল না, এই যে কম্পাস অত ছিল না, তখন কিন্তু কি তারা দেখে মানুষ যাত্রা করতে হয়। কোনটাকে এই লিডিং যে এই যে কী যেন বলে, এই যে ধ্রুব তারা পোলস্টার, এটাকে দেখে তারা মানুষ যাত্রা করতো। তো এখানে বলছে যে মিল্টন হলো ইংলিশ জাতির জন্য একটা স্টার। সি অ্যান্ড নেকেড পিওর অ্যাজ দ্য নেকেড ম্যাস্টিক অ্যান্ড ফ্রি। তাহলে তিনি এখানে কবিতাটাতে বলতেছেন যে ইকবাল তাদেরকে মানে যদিও তারার মতো সে দূরবর্তী, আবার সে কমন ওয়ে সাধারণ পথ দেখানোর মতোই সে আবার নিকটবর্তী। সেখানে কী করতেছে, চেয়ারফুল গডলিনেস অ্যান্ড ইয়েট দাই হার্ট ওয়াজ লোলিয়েস্ট ডিউটিস। তাহলে যদিও সে অনেক উচ্চতায় আছে লফটিয়েস্ট, কিন্তু অনেক নিচের সে কর্তব্যগুলোও পালন করে যেত কে, মিল্টনের যে প্রতিভা। মিল্টনকে আবার ডাকতেছে কে, এই ওয়ার্ডসওয়ার্থ। তাহলে এই কবিতাটা হলো 14 লাইনের কবিতা, একটা সনেট। ঠিক এই কবিতার মতোই আরেকটা কবিতা এর প্রায় 50 বছর পরে লিখলেন। 1950 সালে যখন ওয়ার্ডসওয়ার্থ মারা গেলেন, তখন একটা কবিতা তিনি লিখলেন। এই কবিতাটার নাম হলো গিয়া মেমোরিয়াল ভার্সেস। এখানে 3 জন কবি নিয়ে আলোচনা আছে। একটা কবি হলেন গিয়া বায়রন, একজন হলেন গিয়া গেটে এবং আরেকজন হল ওয়ার্ডসওয়ার্থ। তো বায়রনকে এই কবিতাটা মেমোরিয়াল ভার্সেসে আপনারা পড়ে দেখবেন। মেমোরিয়াল ভার্স, আমি আসলে ফিলোসফিটা আলোচনা করবো, আপনাদের সময় নষ্ট করবো না। একই জিনিস রিপিট করার কোনো মানে হয় না, ওগুলো পড়ে নেবেন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো কি, মেমোরিয়াল ভার্সে তিনি বলতেছেন এই গেটেকে বলতেছেন যে গেটে হলো গিয়া ফিজিশিয়ান অফ দ্য আয়রন এজ। এই যে আমরা ইসের যুগে আছি, আয়রন যুগে আছি, মানে আগে তো মানে সোনা বা ব্রোঞ্জের যুগ ছিল, গোল্ডের যুগ ছিল বা ব্রোঞ্জের যুগ ছিল, কিন্তু লাস্টে আমরা এসে আয়রনকে যখন ব্যবহার করা শিখলাম, তখন কিন্তু ধাতুর আয়রন কিন্তু অনেক সহজলভ্য। ব্রোঞ্জ বা ইসের মতো অত দুষ্প্রাপ্য না, ব্রোঞ্জ বা সোনার মতো দুষ্প্রাপ্য না, গোল্ডের মতো দুষ্প্রাপ্য না। এবং সব কিছুতেই দেখা যায় জাহাজ থেকে শুরু করে সুই থেকে জাহাজ পর্যন্ত আয়রন দিয়ে তৈরি হচ্ছে। তো এটা এই যুগটাকে বলা হয়, আমরা বর্তমান যুগকে বলে বিজ্ঞানের যুগ, আর আমরা আরেকটা নামে বলতে পারি আয়রন এজ। তো আয়রন এজের এই মেমোরিয়াল ভার্সেসে যখন মারা গেলেন ওয়ার্ডসওয়ার্থ, তখন গেটেকে তিনি বলছেন ফিজিশিয়ান অফ দ্য আয়রন এজ। তাহলে আয়রন এজের তিনি ডাক্তার। এবং বলতেছেন ম্যাথিউ আর্নল্ড, এই কবিতাটা মেমোরিয়াল ভার্সেস 50 বছর পরে, যখন ম্যাথিউ আর্নল্ড অতি বিখ্যাত একজন ক্রিটিক, ব্রিটিশ ক্রিটিক, এবং ব্রিটিশ সাহিত্যের একে বাদ দিয়ে হয় না। তো এখন আমরা দেখবো যে এখানে কিন্তু তিনি মেমোরিয়াল ভার্সেসে কিন্তু তিনি মিল্টনকে তিনি ডাকতেছেন না, তিনি সমস্ত ক্রেডিট দিচ্ছেন গেটেকে। আসলে এই যুগের যে সমস্যা, সেটা কিন্তু যদিও ওয়ার্ডসওয়ার্থ মিল্টনকে ডাকতেছেন যে মিল্টন এই যুগের সমস্যা সমাধান করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে না, মিল্টন বাস্তবে দেখা গেল যে জার্মান জাতি অতি দ্রুত ইকে ক্যাচ করে ফেলছে, ব্রিটিশকে ক্যাচ করে ফেলছে। কী দিয়ে কাজ করছে? অর্থনীতি, সমরায়ন এবং বিজ্ঞান। অর্থনীতি, বিজ্ঞান এবং সমরায়ন, 3টি দিক থেকেই যে কোনো দেশের তুলনায়, যেমন প্রথম বিজ্ঞানের যুগ বলা হয় 1760 থেকে 1820। তা 1820 তারপরেই কিন্তু একটা মাঝামাঝি পিরিয়ড আসে। এই পিরিয়ডে জার্মানরা ব্রিটিশদের ক্যাচ করে নেয়। 1820-এর পর থেকে 1870 পর্যন্ত এই 50 বছরে ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের তুলনায় জার্মানরা বিজ্ঞানে টপ হয়ে যায়। তো আর জাতি হিসাবে তারা ইউনাইটেড হয়ে যায়। এবং 1870-71 সাল পর্যন্ত যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে ফ্রান্সকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে ফ্রান্সের প্রাইজ দখল করেছিল, ফ্রান্সের সমস্ত জাহাজগুলো তারা দখল করে নিয়েছিল, এবং তারা একটা শান্তি চুক্তি করেছিল, এবং তারা রাইখা বাকি অংশটা ফেরত দিয়ে দিয়েছিল ফ্রান্সের কাছে। সেটা হলো গিয়ে আলসেস লোরেন। সেই আলসেস লোরেনকে নিয়ে কিন্তু পরবর্তী 2টা বিশ্বযুদ্ধ হবে, আমরা দেখব। কিন্তু এই যে বিজ্ঞানের যে নতুন অভ্যুদয়, এই যে জার্মানির অভ্যুদয়, সেটা কিন্তু ব্রিটিশদের কাছে মেনে নেওয়া অনেক কষ্টের ছিল। কিন্তু মেমোরিয়াল ভার্সেসে আমরা দেখব যে গেটেকে তিনি বলতেছেন, এবং গেটে আসার পরে তিনি ব্রিটিশ এবং ব্রিটেন এবং ফ্রান্সকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করলেন। যেমন গেটে বলতেছিলেন যে বায়রনের থেকে বড় কবি ব্রিটেনের নাই।
আর বাইরনের থেকে বড় কবি ব্রিটেনের নাই। এবং বাইরনকে তিনি বললেন যতবার তাকে বড় কবি মনে করতে যায় ততবার তিনি হয়ে পড়েন শিশু। তাহলে যতবার বাইরনকে তিনি বড়, তাহলে গোটা ব্রিটেনকেই তিনি শিশু বলতেছেন। কে বলতেছেন? গেটে। এটা আবার বলতেছেন যে ব্রিটিশের দর্শনটা হলো মেকানিক্যাল দর্শন আর রোবোটিক দর্শন, আর ফ্রেঞ্চের দর্শনটা হলো গিয়ে অনেকখানি উত্তেজনার দর্শন এবং সেটা সাবহিউম্যান স্পেসিস। একটা বিলাই যেমন খাইতে উঠলে যেমন উত্তেজিত হয়ে যায়, সেই রকম যে উত্তেজনা বডি পর্যন্ত পৌঁছতেছে না, যে উদ্দীপনা শ্রেষ্ঠ হতেছে না, সেটা তুচ্ছ তাচ্ছিল্য, যে সাবহিউম্যান যে উত্তেজনা, মানুষের নিচু স্তরের যে উদ্দীপনা, সেটা হল ফ্রান্সের উদ্দীপনা। কিন্তু জার্মানির হলো কি উদ্দীপনা বলি, জার্মানির বুদ্ধি বলি, দুটোই কিন্তু শ্রেষ্ঠ। কে বলতেছে এগুলো? গেটে। তাহলে গেটে কী আবিষ্কার করলেন? যে এই যে গোটা গেটে ইউরোপের টেকনিক্যালিটির সাথে এশিয়ার পার্সোনালিটির মিল ঘটায় দিলেন। তিনি বলেন যেই জেনেছে নিজেকে আরণ্যকে, সেই জেনেছে পুরো পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার নয়। তাহলে এশিয়া বিশেষ করে মুসলমানদের পার্সোনালিটির সাথে ব্রিটিশদের যে টেকনোলজি, এই দুইটার সমন্বয় কী ঘটালেন? গেটে। তো কাজে গেটেকে কে বলতেছেন? যে ফিজিশিয়ান অফ দ্য আয়রন এজ। কে বলতেছেন? 1850 সালে মেমোরিয়াল ভার্সেসে ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, এটা তো গেল মেমোরিয়াল ভার্সেসে। কি 3 জন কবির আলোচনা আছে, আপনার পড়ে নিয়ে অসাধারণ অসাধারণ কবি। পৃথিবীতে একটা কবিতা যদি পড়েন, আমি বলব এই কবিতাটা পড়ে দেখতে। কবিতার নাম মেমোরিয়াল ভার্সেস। এটা হলো গিয়া ইসের মেমোরিয়াল ভার্স। এটা হলো গিয়া ইসের কার লেখা? ওয়ার্ডসওয়ার্থ না, এটা হলো ইসের লেখা, ম্যাথিউ আর্নল্ডের লেখা। এবং এখানে কিন্তু কয়েকটা জাতির তুলনা আছে, জাতি বলছে যে কয়েকটা কবি, 3টা কবি, যে ওই যে ওয়ার্ডসওয়ার্থের সাথে ওয়ার্ডসওয়ার্থ, বাইরন এবং গেটে, এই তিনটার মধ্যে। এবং এখানে তিনি বলতেছেন যে তুমি ফিজিশিয়ানের মতো মানুষের নবস দেখলা, দেখে বললা যে তোমার এইখানে অসুখ, এইখানে অসুখ, জাতির নবস দেখলা। তার মানে যে ইউরোপ যে এখন অসুস্থ, ইউরোপকে বা এই আয়রন এজে যে ইউরোপের যে সমস্যাগুলো, সেগুলো দূর করতে পারে কে? সেটা গেটে। তাইলে এই কথাটাই বলতেছেন যে এই আয়রন এজে বা বৈজ্ঞানিক যুগের চিকিৎসককে, সেটা হলো গিয়ে। এবং বলল যে সমস্ত পৃথিবীর এই বৈজ্ঞানিক এলাকাগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, কিন্তু স্টিল হ্যাজ, গেটে বলতেছেন যে স্টিল হ্যাজ ট্রুথ। এখানে সত্য এখনও আছে, সে টেক রিফিউজ দেয়ার। এখানে ম্যাথিউ আর্নল্ড বলছে সেখানে তোমরা আশ্রয় নাও। পৃথিবীতে এখন সত্য আছে, সেই সত্য বলতে ইসলামকে বোঝানো হচ্ছে। আর ম্যাথিউ আর্নল্ড কিন্তু সেই গেটেকে এবং তার এই গেটের যে ওই কবিতা বইটা, যে ওয়েস্ট অস্ট্রিচার দিওয়ান, যে পূর্ব পশ্চিম যে দিওয়ানের কবি কথা বলতেছেন, নাম কি বলে, মেমোরিয়াল ভার্সে। কে বলতেছেন? মেমোরিয়াল ভার্সে বলতেছেন এই ম্যাথিউ আর্নল্ড। সেইখানে কিন্তু সেই পোস্টার্সের ডিভানের কথা ইঙ্গিত করতেছেন যে তিনি ফিজিশিয়ান অফ দ্য আয়রন এজকে গেটে, এবং গেটে কিন্তু বলে দিয়েছেন যে পৃথিবীর কোথায় কোথায় অসত্য বিরাজ করছে আর সত্য কোথায় মুসলমানদের মধ্যে, এবং সেখানেই তোমরা শেল্টার নাও। এবং তিনি বললেন যে কোথায় তুমি অসুখ, তিনি বের করে দিলেন। এবং তিনি গেটে এবং বাইরনকে তিনি বলতেছেন যে তার মধ্যে হৃদয় আছে উত্তাপ, ফায়ার। আর ইসের কথা বলতেছেন যে প্রকৃতিকে সুন্দর বিশ্লেষণ করেছে কে? সেটা হলো ওয়ার্ডসওয়ার্থ। তো ওয়ার্ডসওয়ার্থের মতো কি আলোক আসবে? তো এখানে ওয়ার্ডসওয়ার্থের প্রশংসা করতে গিয়ে আসলে তিনি গেটের প্রশংসা করে বলছেন। গেটের ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুসজ্জায় তিনি বলতেছেন, তিনি প্রশংসা করছেন গেটের। তিনি বলতেছেন যে যদিও মানে আরও অনেকেই আসতে পারে, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ আর আসবে না। ওয়ার্ডসওয়ার্থের মতো প্রকৃতি এত আসলে তিনি প্রকৃতির যে সৌন্দর্য বিশ্লেষণ, এত মানুষের অনুভূতির বিশ্লেষণ, এগুলো কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মতো আর কেউ আসবে না। তাহলে এই যে ওয়ার্ডসওয়ার্থের যে প্রশংসা তিনি করছেন, আসলে তিনি ব্রিটিশ জাতির কাছে করছেন। তো এই যে ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুদায় করছেন, কিন্তু আসলে তিনি গেটের প্রশংসা করছেন। এই জিনিসটা বুঝতে হবে। বেনামেতে গেটের প্রশংসা করছেন। তাহলে এখানে এই দুইটা কবিতার পরে আমরা আরেকটা কবিতাতে যাব। কবিতাটার নাম হলো মার্চ 1907, মার্চ 1907। এই কবিতাটা কিন্তু কার? এই কবিতাটা হলো ইকবালের। এখানে কবিতাতে তিনি বলতেছেন যে दियारे मस्जिद की, दियारे मगरिब की रहने वालों, ये दुनिया खुदा की बस्ती दुकान नहीं है पश्चिमेरी गिला, ये तहजीब अपने खंजर से खुदकुशी करेंगे। যে হে পশ্চিমের
হে পশ্চিমের সভ্যতার লোকেরা, তোমরা खुदा की बस्ती दुकान नहीं है, दियार मगरिब के रहने वालों, खुदा की बस्ती रहने वालों, खुदा की बस्ती दुकान नहीं है, खुदा की दुनिया दुकान नहीं है, खुदार दुनिया দোকান নয় যে দিলাম আনলাম। এটা কী তাহলে? এটা হলো ইবাদতের জায়গা। এটাই হে পশ্চিমের দিয়ারে মাগরিব কি রহনে ভালো, মানে এখানে যে পশ্চিমের প্রতিষ্ঠানে যারা তোমরা বসবাস করছো, তোমরা মনে করছো যে খোদার যে এই পৃথিবী এটা একটা দোকান, কিন্তু আসলে এটা দোকান না। ইকবাল বলতেছেন, এটা কি কোন কবিতায় বলতেছেন? কবিতা মার্চ 1907। এখানে বলতেছেন যে তোমার তেহজিব আপনি খঞ্জার সে খুদকুশি করেंगे, তোমাদের সভ্যতা নিজের চাকুতে নিজেই সুইসাইড করবে। তাহলে কী হবে? কী জন্য করবে? খোদা কি বস্তি দোকান। এখানে তোমরা এই যে আল্লাহকে তোমরা প্রাধান্য দিচ্ছ না, বিবেককে প্রাধান্য দিচ্ছ না, তোমরা হার্টকে প্রাধান্য দিচ্ছে না। যেমন একটা বাংলা আছে, তখন আমি আবেগকে প্রাধান্য দিচ্ছি, বিবেককে প্রাধান্য দিই। তো বিবেকটা কী, সে হার্টটা কী, এই জিনিসটাই এখানে আবেল আলোচনা করতেন। দিয়ারে মাগরিব কি রহনা ভালো, খোদা কি খারা জিসকো সমঝতা है वो জেরে কামায়ার হোগা। তাহলে তুমি যেটাকে মনে করতেছো যে স্ট্যান্ডার্ড বা গ্রানাইট পাথর, সেটা আসলে দেখা যাবে যে অতি সহজেই ধ্বংস হয়ে গেছে, মানে তোমরা ধ্বংস হয়ে যাবা। পশ্চিমের ইরা জো শাখে নাতাবান পে, যেই সব তুমি যে ইটা তোমরা যে বাড়িটা তোমরা ভিত্তি, যে যদি একটা পাখির বাসা দুর্বল ডালের করে বানায়, সেইটি কী হবে? সেই পাখির বাসাটা ভেঙে পড়বে। তো কাজে তোমরা যে বুদ্ধিবৃত্তির উপরে মানুষের হৃদয় বৃত্তি বা বিবেকের উপর সভ্যতা দাঁড় করাচ্ছ না, তোমরা বুদ্ধিবৃত্তির উপর সভ্যতাকে দাঁড় করাচ্ছ। তার ফলাফলটা কী হবে? তার ফলাফলটা হবে সভ্যতা ভেঙে পড়বে, তোমাদের সভ্যতা নিজে সুইসাইড করবে। তাহলে কী হবে? এই এই কবিতাটাতে বলতেছেন ইকবাল যে যে যতই যদি কিছু পিঁপড়া যদি কিছু খড়কুটার উপরে তার বাসা বানায়, তাহলে যতই ঝড় বৃষ্টি হোক, কিছু পাতার উপরে যদি বাসা বানায়, সে পাতাটা কী করবে? যত ঝড় বৃষ্টি হোক সে পার হয়ে যাবে। কিন্তু যদি কোনো বাসা যদি দুর্বল ইসের মধ্যে ডালে কেউ বাসা বানায়, সেই ডালটা ভেঙে পড়লে বাসাটা নষ্ট হয়ে যাবে। এখানে বোঝাচ্ছে যে তোমরা ডুবে যাচ্ছ, তোমাদের সভ্যতাটা কী হবে? বলতেছে যে কবিতাটা শুরু হয়েছে এভাবে, যে কবিতাটার নাম কি বললাম? কবিতাটার নাম হলো গিয়া কবিতাটার নাম হলো 1907, মার্চ 1907। এই সময় কিন্তু প্রথম এটা কিন্তু ওই ইসের এই মেমোরিয়াল ভার্সেসের প্রায় আরও 50 বছর পরে, 57 প্রায় 55 বছর পরে এটা। তাহলে 1950 সালে এটা লেখা হয়েছিল, আর এটা লেখা হয়েছিল 1907 সালে। তাই 57 বছর পরে বসন্তকালে ইকবাল লিখতেছেন যে নাম কি বলে, যে না পুছ ইকবাল কা ঠিকানা, ইকবালের ঠিকানা জিজ্ঞেস করো না। বলছে जो एक था तू उससे 1000 करके दिखाएगा तो कौन इससे एतबार होगा। যে তোমাদের সভ্যতায় একটাই সমস্যা, সেটা হলো প্রেম ও খোদার অস্তিত্ব তোমরা বিশ্বাস করো না। এই কবিতাটাই কিন্তু এই যে প্রেম আর খোদার অস্তিত্ব বিশ্বাস করো না, এইটাই কিন্তু ম্যাথিউ আর্নল্ড তার আরেকটা কবিতায় তিনি বলতেছেন। কবিতার নাম ডোভার বিচ, আপনারা পড়ে দেখতে পারেন। ডোভার বিচ কবিতায় বলছে, এসব প্রিয়ায় সৎ হইয়ে এ গানের প্রতি কেননায় পৃথিবী যেমন নবীন, তার নেই কোনো প্রেম, নেই কোনো প্রেম, বিশ্বাসের সমুদ্র আজ নেই, প্রেম নেই বোধন আশু সুসাদ, যেখানে মূর্খ সেনাবাহিনীর রাত্রির অন্ধকারে যুদ্ধ মেতে ওঠে। তাহলে বলতেছেন এই পৃথিবীর যে এই পৃথিবী ডোভার বিচ বলতে, ডোভার বিচ হলো কি ইংল্যান্ড আর আমেরিকা, ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝখানে যে এই স্ট্রেইট ইংলিশ চ্যানেল আছে, সেই জায়গাটায় যে ইংল্যান্ডের সাইডে যে এলাকা, যেটা ফ্রান্সের কাছাকাছি, সেটাকে বলে ডোভার বিচ। তো সেই ডোভার বিচে সম্বন্ধে ম্যাথিউ আর্নল্ড, যার কবিতা একটু আগে বললাম মেমোরিয়াল ভার্সেস, তো মেমোরিয়াল ভার্সেসে যে ম্যাথিউ আর্নল্ড যেখানে তিনি ঈশ্বরের কাছে শুশ্রূষা আসছেন, কার কাছে? গেটের কাছে। তিনি কিন্তু পরবর্তীতে আরেকটা কবিতায় লিখেছেন, সেখানে বলতেছেন যে বিশ্বাসের সমুদ্র ঘটে যাচ্ছে দুইটা জায়গা থেকে, একটা হলো ফ্রান্স, আরটা হলো ইংল্যান্ড, কিন্তু জার্মানি থেকে হচ্ছে না। জার্মানকে বিশ্বাসের সাথে তারা গবেষণায় ঝাঁপিয়ে পড়েছে। কাজেই ওই ডোভার বিচে কিন্তু বলছে যে ডোভার বিচ সমুদ্র প্রশান্ত আছে, রাতে ভরা জোয়ার, এখন বাঁশের উপর চাঁদ প্রণালীর জলের পরে আলো নিভে গেল এই মাত্র। তারপরে যে
হেপ্রেসোপিয়া সতই একে অন্যের প্রতি, কেননা এই পৃথিবী যেমন নবীন, তার সত্যি নেই কোনো প্রেম, নেই কোনো আনন্দ, নেই কোনো বিশ্বাস। হ্যাঁ, তো যেখানে মূর্খ সেনাবাহিনী রাত্রির অন্ধকারে যুদ্ধে মেতে ওঠে। তাহলে এই যে বিশ্বাস, প্রেম, এই সমস্ত কিছু থেকেই ব্রিটেন এবং ফ্রান্স দূর হয়ে যাচ্ছে। আর শিয়ালের বুদ্ধি দ্বারা কী করতেছে, ব্রিটেন আর ফ্রান্সে কিন্তু ইউরোপে বিভিন্ন দেশকে দখল করে বসে আছে, কিন্তু এর বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল। কোথায় হচ্ছিল? সেটা জার্মানিতে। জার্মানি কিন্তু ইউরোপ এবং এশিয়ার মিল ঘটাতে যাচ্ছে এবং তারা অতি বিশ্বাসের সাথে বিজ্ঞানের বড় বড় আবিষ্কারগুলো করে চলেছে। ম্যাক্স প্লাঙ্কের জন্ম সেখানে হয়েছে এবং আইনস্টাইনের জন্ম তখন 1905 সালে হয়ে গেছে। 1907 সালে যখন এটা লিখতেছেন ইকবাল, তখন কিন্তু 1905 সালে পৃথিবী বিখ্যাত যে স্পেসিফিক রিলেটিভিটি, এই আইনস্টাইন এই সূত্রটা আবিষ্কার করে ফেলেছেন। ম্যাক্স প্ল্যাঙ্ক যুগান্তকারী আবিষ্কারগুলো করে ফেলেছেন এবং দেখা যাচ্ছে মিসেলসন মনে আমেরিকাতেও আবিষ্কার হয়ে গেছে। আবিষ্কার খালি ব্রিটেনের সীমাবদ্ধ নয়, এখন আর বলতেছেন বার্নহার্ডি, এবং এটা সত্যই যে জার্মানি যত সায়েন্টিফিক বই রপ্তানি করতেছে, ব্রিটেন, ফ্রান্স, ইংল্যান্ড আর কানাডা মিলেও তত সায়েন্টিফিক বই রপ্তানি করতে পারছে না। তাহলে জার্মানি এক নতুন, তাহলে কী হচ্ছে যে ইংল্যান্ডের সাথে জার্মানির একটা বিশ্বযুদ্ধ বাঁধবে, এইরকম একটা পরিস্থিতিতে তখন কে লিখতেছেন? এটা লিখতেছেন ওই কবিতার উত্তর এইখানে কিন্তু আসতেছে। খেয়াল করেন, ওই কবিতার সাথে রিলেশন কি? ইউরোপের শ্রেষ্ঠত্ব নিয়ে 1802 সালে লিখলেন ওয়ার্ডসওয়ার্থ, 1850 সালে লিখলেন কে? 1850 সালে কিন্তু মিল্টনকে তিনি আর ডাকলেন না। যখন মারা গেল ওয়ার্ডসওয়ার্থ মিল্টনকে ডাকছিলেন, কিন্তু যখন ওয়ার্ডসওয়ার্থ মারা গেল তখন ম্যাথু আর্নল্ড, ব্রিটিশ ক্রিটিক, তিনি লিখলেন মেমোরিয়াল ভার্সেস, এবং সেখানে তিনি গেটেকে বললেন ফিজিশিয়ান অফ, তাহলে তিনি জার্মান শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিচ্ছেন। আর তারও 50 বছর পরে যখন জার্মানির সাথে ইংল্যান্ডের বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, কে বেশি কলোনি করবে এইগুলা নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তখন তিনি লিখতেছেন, কে লিখতেছেন? কে লিখতেছেন? এটা হলো গিয়া এটা উছিলার আগে বিশ্বযুদ্ধ, সেটা ডিউক ফার্ডিনান্ড মারা গেছে, সেটা উচ্ছিলা, কিন্তু তার আগেই বিশ্বযুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছিলো ইংল্যান্ড এবং ফ্রান্সের বৈজ্ঞানিক জগৎ, ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে জার্মানির বৈজ্ঞানিক জগতের যে লিডারশিপ নিয়ে একটা বিশ্বব্যাপী একটা শুরু হয়ে গেছিলো, প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছিলো। সেই প্রতিদ্বন্দ্বিতার গল্পটাই কিন্তু লিখতেছেন, কে লিখতেছেন? মার্চ 1907 লিখতেছেন ইকবাল, এবং সেখানে বলতেছেন যে গায়া দর जो চুপকে চুপকে পিতে থে, যে সেই যুগ গেছে যে চুপ চুপ করে মানুষ পান করত। সারা জাহাঁ মাইক খাওয়ার হোগা, হর কোই বাদা খাওয়ার হোগা। বললেন কি সারা দুনিয়া কি হবে? সারা দুনিয়া ওই পানশালা হবে আর সবাই শরাব পান করবে। তাহলে এই শরাব বলতে কিন্তু বিজ্ঞানের শরাবের কথা ইকবাল বলতেছেন। পার্সোনালিটি এবং টেকনিক্যালিটির যে মিল জার্মানরা ঘটেছিল, সেই জার্মান বুদ্ধিমত্তার যে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে, সেই কথাগুলাই ইকবাল বলতেছেন যে সে জার্মান উদ্দীপনা, জার্মান যে শরাব বা জার্মান যে উদ্দীপনা বা জার্মান যে শরাব কিন্তু উদ্দীপনা দেয়, আর জার্মান দর্শনে যে উদ্দীপনা দেয়, সেই উদ্দীপনা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে যাচ্ছেন কে? ইকবাল। তিনি বলতেছেন যে আগে যে সবাই লুকিয়ে লুকিয়ে পান করতেন, গোটা দুনিয়া পান করবে, আর জার্মান যে শরাব বলি, জার্মান যে উদ্দীপনা বলি, মানে জার্মান বুদ্ধিভিত্তিক যে উদ্দীপনা, সেটা কিন্তু ইসলামের উদ্দীপনার উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু ইকবাল জেনে ফেলেছিলেন। ইকবাল তিনি পিএইচডি করতে গেছিলেন কোথায়? ইকবাল তখন তিনি কেমব্রিজে মাস্টার্স করতে গেছিলেন এবং জার্মানিতে পিএইচডি করতে গেছিলেন 1905 থেকে 1908 সালের মধ্যে। আর 1907 সালে তিনি এই কবিতাটা লিখতেছেন। কবিতাটার নাম হলো গিয়া মার্চ 1907। এখানে তিনি বলতেছেন যে সেই যুগ চলে গেছে। বলছে যে যখন আমি এই ইসের কথা বললাম যে গোটা পৃথিবীতে আবার আরবরা ইসলাম আবার উঠে দাঁড়াবে, তখন ও শের আবার ফির উস্তাওয়ার হোগা। তাহলে কী হবে? সে আবার স্ট্যান্ডার্ড হয়ে যাবে, সে আবার জেগে উঠবে, ইসলামের শের বা আরব শের। যে তারা কি করবেন? আমি যখন এই কথাগুলো বললাম ইসিকে, কুমড়িকে, তখন একটা কুমড়ি বলল যে এ জামানকা রাজদার হোগা, এই বিগ বাগানের রহস্য সে জানে। তাহলে যে কথাগুলো ইকবাল বলতেছেন, সেই কথাগুলোকে সমর্থন করছে কে? ওই বাগানের যে ঘুঘু বা বিশেষ চালাক পাখি। তাহলে এখন আমরা দেখব যে এই যে গোটা কবিতাটা শেষে এসে বলতেছে
যে ইকবাল বলতেছে যে গোটা পৃথিবী এখন বিশ্বযুদ্ধের দিকে যাইতেছে, ইউরোপ তোমরা এশিয়ার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নাও, তোমরা শিয়ালের বুদ্ধিকে আর জোর দিও না। কিন্তু আমরা দেখবো যে শিয়ালের বুদ্ধিতে জোর দিয়েই গেছিলো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এবং দুটো বিশ্বযুদ্ধ হলো, তারপরে কলোনিগুলো ছেড়ে দিল। তাহলে ইকবালের কথাগুলো কিন্তু পরে সত্য প্রমাণিত হলো, এবং ইকবালের ধারাবাহিকতায় যেহেতু ইকবালের কথাগুলো, তাহলে মুসলমানরা, উপমহাদেশের মুসলমানরা, বিশেষ করে পাঞ্জাব, সিন্ধ এবং বাংলা, এখানকার মুসলমানরা পাকিস্তান প্রতিষ্ঠা করলো। পরবর্তীতে যে পাকিস্তানের যে বাংলা অংশ ছিল সেটা আবার স্বাধীন বাংলাদেশ হলেও গেলেও সেটা আলাদা একটা রাষ্ট্র, সেটা ভারতের সাথে মিলে যায়নি। তাহলে মুসলমানরা দুইটা স্বাধীন রাষ্ট্রের উপমহাদেশের মুসলিম প্রধান এলাকা দুটো স্বাধীন রাষ্ট্রে বিরাজ করছে, একটা হলো গিয়া পাকিস্তান আর একটা হলো বাংলাদেশ। কিন্তু ইকবালের যে চেতনা সেইটা কিন্তু বিশ্বজনীন চেতনা নিয়ে আমরা একটু আলোচনা করলাম, যে ইউরোপের যে শিয়ালের বুদ্ধির পতন ঘটতেছে, ইউরোপেরও দরকার এশিয়ান হার্ট, সেটা কিন্তু গেটে দ্য ফিজিশিয়ান অফ আয়রন এজ, এই যে আয়রন এই লৌহ যুগের যে চিকিৎসক, সেটা হলো গিয়ে গেটে তিনি এটা বলে গেছেন। কখন বলে গেছেন এটা? গেটে তার 1914 থেকে 1918 সালের মধ্যে যে তিনি লিখেছিলেন, সেটা কি ওয়েস্ট অস্ট্রিচার ডিভান, এখানে তিনি বলে গেছেন 1907 সালে। সেটা রিপিট করছেন কে? এটা হলো গিয়া গেটে, সে গেটে না, গেটেকে রিপিট করতেছেন ইকবাল। কবিতাটার নাম হল কি মার্চ 1907। তিনটে বিশ্ববিখ্যাত কবিতা পড়ে দেখতে পারেন। এই কবিতাটারই কিন্তু পরবর্তীতে একটা বিরাট প্রভাব রেখেছে আরেকটা কবিতার পরে, সেটা হলো গিয়া, কবিতার নাম হলো গিয়া এই কবিতাটারই খুব প্রশংসা করেছেন। সেই কবিতাটার নাম হলো গিয়া, এই কবিতাটা মানে প্রভাব ছিল, সেই কবিতাটা হলো গিয়া কাজী নজরুলের আমার কৈফিয়ত। ওইখানে কিন্তু ঠিক ওই রকমই আছে যে না পুছ ইকবালকে ঠিক না হই কৈফিয়ত কি। তাহলে এই কথাগুলো কোথায় আছে? ওই কবিতাটাতে আছে। কবিতাটার নাম হলো গিয়া মার্চ 1907। তাহলে আমরা 100 বছর ধরে বিজ্ঞানের অগ্রগতি এবং ব্রিটিশ ফ্রান্সের হাত থেকে জার্মানি যে নেতৃত্ব নিয়ে যাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম এই তিনটে কবিতার মাধ্যমে। এবং জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পরেও ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি কিন্তু আজও জার্মানি। এই কথাগুলো আমাদের ভুলে গেলে চলবে না। তো জার্মান উদ্দীপনা, জার্মান শ্রেষ্ঠত্বের গান কিন্তু এই তিনটার মধ্যেই আছে, এবং ইউরোপকে একীভূত করার একটা গান এখানে আছে এই তিনটার মধ্যেই। ইউরোপ যেখানে ওয়ার্ডসওয়ার্থের প্রথমে আলোচনা করলাম, তার ম্যাথিউ আর্নল্ড আলোচনা করলাম, তারপরে আলোচনা করলাম ইকবালের। পরবর্তীতে আমরা দেখালাম যে পাকিস্তানের অভ্যুদয় কীভাবে হলো, এবং পাকিস্তান থেকে বাংলাদেশেরও কিন্তু অভ্যুদয় হয়েছে ইকবালেরই আরেক শিষ্যের মাধ্যমে, তিনি হলো কাজী নজরুল ইসলাম। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।